অষ্টম এনটিআরসি শিক্ষক নিয়োগ, অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা যারা প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে আগামী 18 তারিখ পরীক্ষায় বসবেন, আপনাদের প্রস্তুতির জন্য ধারাবাহিক আয়োজন। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব আপনাদের আইসিটি বিষয়টি নিয়ে। এবং শুরুতেই বলে রাখি, আইসিটি বিষয়টি আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে এবং হওয়াটাই স্বাভাবিক, কারণ প্রথাগত যেই সিলেবাস পড়ানো হয় সেই সিলেবাসের বাহিরেও আপনাদের জন্য নতুন করে কিছু যোগ করা হয়েছে। এবং এর পাশাপাশি যেহেতু নতুন বিষয়গুলো যোগ করা হয়েছে এবং আপনাদের সিলেবাস প্রকাশিত হয়েছে মাত্র কিছুদিন আগে, তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমাদের সিনিয়র শিক্ষকরা যারা আছেন, শ্রদ্ধেয় শিক্ষকরা যারা আছেন, আপনাদের একটা প্রবলেম হওয়ার কথাই। তো আমরা চেষ্টা করব এই ধারাবাহিক ক্লাসগুলোর মাধ্যমে আপনাদের এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য। তো আমরা একটু শুরুতে আইসিটির যে সিলেবাসটি আছে সেই সিলেবাসটি আমরা একটু দেখে আসতে পারি। তো চলুন আমরা সিলেবাসটা দেখে আসি। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, প্রিন্সিপাল অ্যান্ড ভাইস প্রিন্সিপাল অ্যান্ড ইকুইভ্যালেন্ট পোস্ট। এখানে একটু বলে রাখি, মোট যে 3টি পার্টের সিলেবাস এবং 3টি পার্টের সিলেবাসের মধ্যে প্রায় 95% এক, কিছু কিছু জায়গায় একটু ভিন্নতা আছে। তো আমরা চেষ্টা করছি, যেহেতু সময় একদমই নেই, যেই পার্টগুলো আপনাদের কমন সবার জন্য দরকার আমরা সেই পার্টগুলো আপনাদেরকে আগে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। বেসিক যে আপনাদের জন্য ইনস্ট্রাকশন ইজ কোশ্চেন্স কন্টেইন 1 marks at least. 1 question will be formulated from each unit. Domain wise distribution of questions will be maintained as follows. নলেজ 40%, যেটাকে আমরা ব্লুমবার্গের মানে যে আমরা যে সৃজনশীলের যে 4টি ধাপ, সেই 4টি ধাপে নলেজ, জ্ঞান, আন্ডারস্ট্যান্ডিং, অনুধাবন, অ্যাপ্লিকেশন, প্রয়োগ অ্যান্ড হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল 10%। তাহলে মোট আপনার নলেজে 40% থাকবে, আন্ডারস্ট্যান্ডিং অনুধাবনে 30% থাকবে, প্রয়োগে 20% এবং হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলে 10% উচ্চতর জ্ঞান দক্ষতা যাচাই স্তর। তো প্রথমেই সিলেবাসের যেটা আছে অফিস ম্যানেজমেন্ট, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল। তো যেহেতু এই বিষয়গুলো সব জায়গায় পাওয়া যায়, সুতরাং এই ক্লাসটি অর্থাৎ এই টপিকের যে ক্লাস আছে সেই ক্লাসটি আমি একটু পরে দেব। আমি আজকে আপনাদের 2 নম্বরে যেটা ডিজিটাল ফাইল ম্যানেজমেন্ট, সেই ডিজিটাল ফাইল ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো এবং ডিজিটাল ফাইল ম্যানেজমেন্টে আমি ই নথি এবং ডি নথি নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন ই নথি এবং ডি নথি। ই নথি বলতে কি বোঝায়? ই নথি বলতে বোঝায় ইলেকট্রনিক নথি, অর্থাৎ 2016 সালের দিকে সরকার, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনারা যদি অনলাইনে ই নথি লিখে সার্চ দেন তাহলে আপনারা বেশ কিছু পাবেন। তো প্রথমে আমরা যদি ডি নথিটা একটু দেখি, এখন ই নথিটা নেই, এখন সবগুলো ডি নথি হয়ে গিয়েছে। ডি নথি মানে ডিজিটাল নথি, যেটা ই নথির থেকে আরও আপডেট, আরও কার্যকর এবং আরও ইউজার ফ্রেন্ডলি। তো আমরা যদি দ্বিতীয়টাতে ঢুকি তাহলে আমরা দপ্তর ব্যবস্থাপনা ই নথিটা আমরা দেখতে পারবো, যেটা দপ্তর ব্যবস্থাপনার। এর বাইরে আমরা আমাদের ফোনে যদি আমরা ই নথি সিস্টেম 2 অ্যাপস অন গুগল প্লে এটা যদি দেই, যেহেতু আপনারা এই ই নথি অ্যাপটি দেখতে পারবেন, তো আপনারা ইনস্টল করে নিতে পারেন। তো এর পাশাপাশি আপনারা এখান থেকে আরও কিছু দেখতে পারেন। তো চলুন আমরা আমাদের যেইখানে ছিলাম আমরা আমাদের সেই আলোচনায় চলে যাই। তো ই নথি এবং ডি নথি বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে দাপ্তরিক কাজে শতভাগ পেপারলেস এবং স্বচ্ছ করার জন্য ডি নথি বর্তমানে কেন্দ্রীয় প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ ই নথিটাই আপগ্রেড হয়ে ডি নথি হিসেবে ব্যবহৃত হচ্ছে। ই নথি 2016 সালে চালু হওয়ার পর দাপ্তরিক কাজের প্রথম ডিজিটাল সংস্করণ। এটি মূলত অ্যানালগ ফাইলিং সিস্টেমকে কম্পিউটারে নিয়ে আসার প্রাথমিক ধাপ ছিল ডি নথি। এটি হচ্ছে ই নথি নেক্সট জেনারেশন সংস্করণ। এতে আধুনিক সফটওয়্যার আর্কিটেকচার ব্যবহার করা হচ্ছে, যা একই সাথে লাখ লাখ ব্যবহারকারীকে দ্রুত সেবা দিতে সক্ষম। আমরা চলে আসি যে আমরা পেজটি দেখালাম আপনাদেরকে, এটি হচ্ছে সেই পেজ, অর্থাৎ এই পেজে আপনারা ঢুকলেই আপনারা ডি নথির এই পেজটি পাবেন। তো ডি নথির কারিগরি এবং বিশেষ বৈশিষ্ট্যসমূহ দেখুন। এইখান থেকে এইখান থেকে আপনাদের একটা কোশ্চেন হতে পারে, ই নথি কবে চালু হয়? এটা হয় 2016 সালে এটি চালু হয়। আর ই নথির পূর্ণরূপ কি? ইলেকট্রনিক নথি।
আর ডিজিটাল নথির পূর্ণরূপ কি? ডিজিটাল নথি, এটা পরীক্ষায় আসতে পারে আপনাদের। ডি নথির কারিগরি এবং বিশেষ বৈশিষ্ট্যসমূহ, এইখান থেকে আপনাদের জন্য প্রশ্ন আসতে পারে। অনলাইন ডাটাবেস এবং সরকারি নির্দেশনা অনুযায়ী ডি নথির বিশেষ দিক নির্দেশনাগুলো হলো 18 ডিজিটের গ্লোবাল নাম্বার পদ্ধতি। ডি নথিতে প্রতিটি নথির একটি ইউনিক 18 ডিজিটের নম্বর থাকে। এই নম্বরের মাধ্যমে নথির ধরন, শাখা এবং বছর সহজেই শনাক্ত করা যায়। এটা একটি ইউনিক নাম্বার। এই নাম্বারের সাথে অর্থাৎ অন্য কোনো ডিজিটাল নথির নাম্বার এই নাম্বারের সাথে মিলবে না, এবং এই নথির এই নাম্বারের মাধ্যমে একটি নথি পুরোপুরি ইউনিক হয়ে যায়। অর্থাৎ প্রত্যেকটি নথি আলাদা আলাদাভাবে এই নাম্বারের মাধ্যমে চেনা যায়, এবং নাম্বারগুলোকে এমনভাবে ডিস্ট্রিবিউশন করা হয় যার ফলে ওই নথির নাম্বার দেখে আমরা বুঝতে পারি যে এই ডিজিটাল নথিটি কোন ধরনের, কোন মন্ত্রণালয়ের বা কোন অধিদপ্তরের। নিরাপত্তা এবং ওটিপি, এটি একটি মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা হয়েছে। নথিতে মতামত প্রদান বা সই করার সময় কর্মকর্তারা নিবন্ধিত মোবাইল নাম্বারে ওটিপি আসে কর্মকর্তাদের। ডিজিটাল সিগনেচার, ডি নথিতে বিসিসি অনুমোদিত ডিজিটাল স্বাক্ষর ব্যবহারের সুযোগ রয়েছে, যা কাগজে কলমে স্বাক্ষরের মতোই আইনগত বৈধতা সম্পন্ন। এইখান থেকে আপনাদের একটি ডিজিটাল স্বাক্ষর একটা বিষয় আসতে পারে আপনাদের। ডিজিটাল স্বাক্ষর বলতে আমরা কি বুঝি, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আমি সংক্ষেপে বলে যে ডিজিটাল স্বাক্ষর হচ্ছে যে যেহেতু ডিজিটাল নথিগুলো পুরোপুরি অনলাইন নথি, তো সুতরাং এইখানে ম্যানুয়ালি একজন কর্মকর্তা যে স্বাক্ষর করতেন সেই স্বাক্ষর অনুরূপ স্বাক্ষরটিকে ডিজিটালাইজ করা হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট কোডের মাধ্যমে, নির্দিষ্ট এনক্রিপশনের মাধ্যমে এক একজন কর্মকর্তার জন্য এক একটি ডিজিটাল স্বাক্ষর তৈরি করা হয়েছে। এবং এই স্বাক্ষরগুলোকে যখন ডিজিটাল নথি উপস্থাপন করা হয় বা ডিজিটাল নথি উপর বা ডিজিটাল নথিতে কোনো কার্যক্রম পরিচালনা করা হয় ডিজিটাল নথির উপরে, তখন ওই কর্মকর্তা তার ডিজিটাল স্বাক্ষর উপস্থাপন করেন বা ডিজিটাল স্বাক্ষর এমবেডেড করে দেন কম্পিউটার জেনারেটেড, এবং যে কোনো ডিজিটাল ডিভাইস এই স্বাক্ষরকে পড়তে পারেন। ফলশ্রুতিতে ডিজিটাল নথিতে জালিয়াতি হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এবং এই ডিজিটাল নথিতে যে স্বাক্ষরটি দেওয়া হয় সেই স্বাক্ষরটি হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি। ই আর্কাইভিং, যে কোনো পুরনো নথি বা পত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিওয়ার্ড দিয়ে সার্চ করে খুঁজে পাওয়া যায়। অর্থাৎ আমরা শুরুতে যে পেজটি দেখালাম আপনাদের, সেই পেজের মধ্যে আমরা যদি ঢুকি, এই যে দেখুন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার আইডি অথবা ইউজার নেম, পাসওয়ার্ড, এইখানে আমরা ঢুকবো। তারপর ইউজার আইডি, এখানে ঢোকার পর আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা যে এখানে যেই কাজগুলো দেখালাম আমরা সেই কাজগুলো করতে পারবো। আন্তঃদপ্তর যোগাযোগ, এক মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয় বা এক অধিদপ্তর থেকে অন্য অধিদপ্তরে ফাইল আদান প্রদান এবং মুহূর্তের ব্যাপার। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এটা জানি, এক টেবিল থেকে আরেক টেবিলে একটু ফাইল স্থানান্তরিত হতে কখনো কখনো কয়েকদিন, আর দুর্ভাগ্য যদি মানে একই সাথে ওই ফাইলের সাথে থাকে তাহলে কয়েক সপ্তাহ, কয়েক মাস বা কয়েক যুগও লেগে যেতে পারে। আবার কখনো কখনো এরকম দুর্ভাগ্যজনক ঘটনাও ঘটে, এক টেবিলের ফাইল আরেক টেবিলে বা এক টেবিলের ফাইল নিচ থেকে উপরে উঠতে আর ওই ফাইলের যিনি সুবিধাভোগী বা ফাইল যার, তিনি তার জীবদ্দশায় দেখে যেতে পারেন না। তবে আশা করি যে ডিজিটাল নথির মাধ্যমে এই বিষয়গুলো আরও দ্রুত হবে। তবে বিষয়টা হচ্ছে যে ডিজিটাল নথির পেছনে যে মানুষগুলো থাকে তারা কতটুকু সদিচ্ছুক বা তারা কতটুকু আইন বা নিয়ম মানবেন, বিষয়টি তার উপরে বেশিরভাগটা নির্ভর করে। প্রধান মডিউল এবং কার্যপ্রক্রিয়া, একটি ফাইল বা চিঠি ডি নথিতে কীভাবে প্রক্রিয়াজাত করা হয় আমরা ধারাবাহিক স্টেপগুলো দেখব। প্রথমে হচ্ছে ডক নাম্বার, যেটাকে বলা হয় বাইরে থেকে আসা কোনো হার্ড কপি স্ক্যান করে বা সরাসরি ডিজিটাল চিঠি ডাক হিসেবে সিস্টেমে ইনপুট দেওয়া হয়। আমরা যেটাকে ডকেট বলি, একটা নাম্বার দিয়ে এই চিঠিটাকে, ডাকটাকে, সেটা হতে পারে একটি হার্ড কপি, সেটাকে স্ক্যান করে ডিজিটালাইজ করে তারপর সিস্টেমে ইনপুট দেওয়া হয়। এবং সিস্টেমে ইনপুট দেওয়ার সময় সিস্টেমই অটোমেটিক্যালি এই চিঠিটিকে একটি ডিজিটাল সিগনেচার ঠিক না, একটি ডিজিটাল নাম্বারিং, যাতে এটা পরবর্তীতে ট্রেস করা যায়, এটার সাথে এটাকে যুক্ত করে দেয় এবং কিছু এনক্রিপশন যুক্ত করে দেয় যাতে বাইরে থেকে অযাচিত কোনো হস্তক্ষেপ না হয়। নথি উপস্থাপন, সংশ্লিষ্ট শাখা সহকারী ডাকটিকে নথি
তে উপস্থাপন করেন। নোট বা মতামত কর্মকর্তারা ধারাবাহিকভাবে নথিতে তাদের মতামত বা নোট প্রদান করেন। অর্থাৎ যখন এটি নথি হিসেবে উপস্থাপিত হয়, নথি হিসেবে উপস্থাপিত হওয়ার পরে ডেকোরাম অনুসারে বা সংশ্লিষ্ট অফিসের নিয়ম অনুসারে পর্যায়ক্রমে বিভিন্ন কর্মকর্তা আর কাছে এই ফাইলটি ডিজিটালি উপস্থাপিত হয়। তিনি তার কোনো ডিভাইস দিয়ে, সেটা মোবাইল হতে পারে বা কম্পিউটার হতে পারে বা ল্যাপটপ হতে পারে বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, সেগুলো দিয়ে তারা এই ফাইলগুলোকে পর্যালোচনা করেন এবং তাদের মতামত বা নোট বা অনুমোদন সেগুলো ধারাবাহিকভাবে প্রদান করেন। চূড়ান্ত অনুমোদন, চূড়ান্ত কর্তৃপক্ষ ডিজিটাল সিগনেচারের মাধ্যমে নথিটি অনুমোদন করেন। অর্থাৎ চূড়ান্ত অনুমোদনের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা যখন ফাইলটিকে চূড়ান্তভাবে অনুমোদন করেন, তখন সেখানে আমরা যে ডিজিটাল সিগনেচারের কথা বলেছিলাম, সেই ডিজিটাল সিগনেচারটিকে এমবেডেড করা হয়। এমবেডেড মানে হচ্ছে যুক্ত করে দেওয়া। পত্র জারি, অনুমোদিত সিদ্ধান্তটির পত্রের আকারে সিস্টেমে তৈরি হয় এবং কিউআর কোড যুক্ত হয়ে জারি হয়। তাহলে আমরা এই ধারাবাহিক ধাপগুলো, প্রথমে হচ্ছে ডাক, তারপর হচ্ছে নথি উপস্থাপন, তারপর হচ্ছে নোট বা মতামত, তারপর হচ্ছে অনুমোদন, তারপর হচ্ছে পত্র জারি। আমাদের 1, 2, 3, 4, 5 পাঁচটি ধাপ আপনাদের মনে রাখতে হবে। ই নথি এবং ডি নথির তুলনামূলক বিশ্লেষণ। আমরা একটু দেখে আসবো যে ই নথি এবং ডি নথির মধ্যে তুলনামূলক পার্থক্য কী। গতি, মোবাইল অ্যাপ সীমিত সুবিধা, বেশি ট্রাফিক হলে ধীর গতির হয়, হাই স্পিড বা ক্লাউড সার্ভারের কারণে অত্যন্ত দ্রুত। মোবাইল অ্যাপ সীমিত সুবিধা, সম্পূর্ণ ফিচার সমৃদ্ধ অ্যান্ড্রয়েড এবং iOS অ্যাপ, ইউজার ইন্টারফেস জটিল এবং সেকেলে, আধুনিক গ্রাফিক্যাল ব্যবহার বান্ধব ড্যাশবোর্ড, ফাইল সাইজ, বড় ফাইলে আপলোড হতে সমস্যা হয়, 20 মেগাবাইট পর্যন্ত ফাইল আপলোড এবং উন্নত কম্প্রেশন, রিপোর্টিং, সাধারণ রিপোর্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ডাটা অ্যানালিটিক্স ও গ্রাফ। প্রশাসনিক এবং নাগরিক প্রভাব, অর্থাৎ যে আমরা ডিজিটাল নথির কথা বললাম, সেই ডিজিটাল নথি আমাদের সামাজিক জীবনে বা আমাদের নাগরিক জীবনে কী ধরনের প্রভাব রাখবে বা কী ধরনের প্রভাব রাখতে পারে, আমরা সেটা একটু দেখে আসি। স্বচ্ছতা, ফাইল কে কখন লিখেছেন এবং ফাইলটি বর্তমানে কার কাছে কতক্ষণ ধরে পেন্ডিং আছে তার প্রতিটি সেকেন্ডের হিসাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখতে পান, ফলে ফাইল আটকে রাখার সংস্কৃতি বন্ধ হয়েছে। সাশ্রয়, সরকারি তথ্য মতে ডি নথি ব্যবহারের ফলে কাগজের অপচয় এবং ফাইল পরিবহন খরচ কমেছে প্রায় 70 থেকে 80%। এখানে আমি একটু কথা বলি, সেটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, যে আমরা যাদেরকে মেসেঞ্জার বলি, অর্থাৎ ফাইল যারা আদান প্রদান করেন বা অফিস সহকারীরা আদান প্রদান করেন, এই সময়ের মধ্যে, অর্থাৎ আভ্যন্তরীণ সময়ের মধ্যে আমার কাছে যেটা মনে হয়, এবং এই অভিজ্ঞতা সম্মানিত শিক্ষকদেরও আছে, যে এই ফাইলের মালিক মনে হয় যে ওই মেসেঞ্জার বা অফিস সহকারী হয়ে যান। কারণ একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শত শত ফাইল বা হাজার হাজার ফাইলের মধ্যে কোন ফাইল তার কাছে আসার কথা তিনি সেটা জানেন না, বা সেটা জানাও সম্ভব হয় না, বা সেটা মনে রাখাও সম্ভব হয় না। কিন্তু ডিজিটাল নথিতে যখন কোনো ফাইল উপস্থাপিত হয়, তখন কর্মকর্তা নোটিফিকেশন দেখতে পারেন, বা তিনি তার আইডি পাসওয়ার্ড দিয়ে যখন ডিজিটাল নথিতে লগ ইন করেন, তখন তিনি সেটা দেখতে পারেন যে ফাইলটি কখন তার কাছে হ্যান্ডওভার করা হয়েছে, ডিজিটালি হ্যান্ডওভার করা হয়েছে, বা কখন তার কাছে ফরওয়ার্ড করা হয়েছে, এবং সেখানে নির্দিষ্ট সময় দেওয়া থাকে যে ফাইলটি কতক্ষণ পর্যন্ত তিনি রাখতে পারবেন। তো অর্থাৎ এই যে মাঝখানে যে মধ্যস্বত্বভোগীরা, মানে একটু তিক্ত সত্যি কথা, যে মধ্যস্বত্বভোগীরা, এই ব্যক্তিদের দৌরত্বটা মনে হয় এর মাধ্যমে বন্ধ হবে। দ্রুত সিদ্ধান্ত, একজন সচিব বা ডিসি ভ্রমণে থাকলেও তার স্মার্টফোন থেকে জরুরি ফাইল সই করতে পারেন, ফলে সরকারি কাজ থমকে থাকে না। আমাদের এমন অভিজ্ঞতাও আছে যে সমস্ত কাজ ওকে, কিন্তু সচিব মহোদয় বা মাননীয় মন্ত্রী মহোদয় বা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা তিনি বিদেশ আছেন, বা তিনি অসুস্থ আছেন, বা তিনি তার অফিসের বাইরে আছেন, তখন তার আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়। কিন্তু ডিজিটাল নথিতে যখন ফাইল উপস্থাপন করা হয়, তখন তিনি যেখানেই থাকুন, তিনি ফাইলটিকে দেখে চূড়ান্ত অনুমোদন দিয়ে দিতে পারেন। প্রয়োজনীয় তথ্য এবং সহায়তা, অফিসিয়াল ইউআরএল, এই অফিসিয়াল ইউআরএলটা আপনারা একটু মনে রাখবেন, যে ডিজিটাল নথি .gov.vd, এটা একটু মনে রাখবেন। এর আগে একটু http/ এটা থাকে, আর www. থাকে। মোবাইল অ্যাপ, গুগল প্লে স্টোর, অ্যাপ স্টোরে নথি লিখে সার্চ দিলে পাওয়া যায়, যেটা আমি আপনাদেরকে শুরুতে লিখেছি। হেল্প ডেস্ক, সরকারি কর্মকর্তাদের জন্য।
7 দিন 24 ঘন্টা সাপোর্ট ইমেইল এবং হেল্পলাইন নাম্বার 33 আইসিটি পার্ট, যেটা ডেডিকেটেড নাম্বার, হেল্পলাইনের নাম্বার। তো সবশেষে আমরা যেটা বলতে পারি, ডি-নথি শুধু একটি সফটওয়্যার নয়, এটি একটি সরকারি প্রশাসনের আমূল পরিবর্তনের একটি হাতিয়ার। এটি প্রশাসনের লালফিতা দূরত্ব কমিয়ে সেবাকে নাগরিকের দৌড়গোড়ায় পৌঁছে দিবে। তো আমরা এরপরের লেকচারে আমরা যেটা আলোচনা করব, ই ফাইল মুভমেন্ট, নথি রাইটিং এবং অ্যাপ্রুভাল প্রসেস। আপনাদের মনে রাখতে হবে এখান থেকে কিন্তু 1 মার্কসের কোশ্চেন থাকবে, এবং ই নথি ডি নথি থেকে আমি আশা রাখছি যে 1 মার্কস কমপক্ষে থাকবেই। তো আমরা যেহেতু প্রায় 15-16 মিনিটের একটি সেশন পরিচালনা করেছি, তো সময়টা যেহেতু একদমই কম, আপনারা এই ভিডিওটি দেখে নেবেন এবং পরবর্তী আপনারা কী ধরনের ক্লাস, কোন টপিকে আপনাদের দরকার, কারণ যেহেতু সময় নেই, আমি চেষ্টা করব আপনাদের সবচেয়ে বেশি মতামত যে টপিকের উপরে পাবো আমি সেই টপিকটির উপরে ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো পাশাপাশি এই ধরনের ক্লাসগুলো পেতে অবশ্যই আমার পাঠঘর মানে আপনাদের পাঠঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, ই নথি ডি নথি, এইখানে আপনাদের কোনো বিষয় বুঝতে সমস্যা আছে কি না অথবা কোনো প্রশ্ন আছে কি না সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আপনাদের মতামতের জন্য অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন সবাই, আপনাদের প্রস্তুতি ভালো হোক। আসসালামু আলাইকুম।